আসসালামু আলাইকুম। রিউমাটোলজি র্যাপিড রিভিশন ক্লাস পার্ট 1। আর শুরুতেই হচ্ছে গাউট। গাউট কোশ্চেনটা আসবে একদম যে সহজভাবে আসতে পারে যে একটা পেশেন্ট তার ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল বা গ্রেড টোতে এই জয়েন্ট হচ্ছে প্রচুর পেইন হচ্ছে, এরকমের একটা কন্ডিশন যেটা ইজিয়েস্ট পসিবল ওয়েতে আসতে পারে। আর একটা হবে যে ছবি দিয়ে দিবে কানের মধ্যে, ছবি দিয়ে দেবে একটা নডিউলের মতো। সো ওইটা হবে যে টোফাই, একটা টোফাইয়ের ছবি দিয়ে দেবে কানের মধ্যে। সো জানতে যাবে তার ডায়াগনোসিসটা কি, গাউট। তো এরকমের একটা কন্ডিশনে ট্রিটমেন্ট কি হবে, গাউটের ট্রিটমেন্টটা কি হবে আমরা জানি। গাউটের ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্টে হবে যে এনএসএইড, ফার্স্ট লাইন ট্রিটমেন্টটা হবে এনএসএইড। এখন যদি ওই পেশেন্ট কোনো কারণে এনএসএইড নিতে না পারে, তার যদি প্রিভিয়াসলি হার্ট কন্ডিশন থেকে থাকে, সিকেডি থেকে থাকে, সেই ক্ষেত্রে তাকে কী দিতে হবে, কোলচিসেন। তারপরে 1 থেকে 2 সপ্তাহ পরে তাকে আমরা কী দেবো, অ্যালোপিউরিনল। এবং এই অ্যালোপিউরিনলটা কি, অ্যালোপিউরিনলটা হচ্ছে জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর। এটা ফার্দার অ্যাটাকটা প্রিভেন্ট করে, প্রোফাইলেকটিক হিসেবে আমরা দিয়ে থাকি। অ্যালোপিউরিনল যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড লাইন চয়েস হবে র্যাসবিউরিকেস। ওকে, তো গাউট করে কোন কোন ড্রাগ, এটাও পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট। গাউট করে আমরা নিউমোনিক দিয়ে মনে রাখি যে ক্লাব, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, ফ্রুসেমাইড। এল দিয়ে হচ্ছে লো ডোজ অ্যাসপিরিনটা, এটা হচ্ছে বলে থাকে। আর পিতে হচ্ছে আমাদের পাইরাজিনামাইড। তো এই নিউমোনিকটা মনে রাখলেই হবে। আর গাউটের যে ট্রিটমেন্টগুলো আছে, এখন হচ্ছে সিউডোগাউটটা কীভাবে আসবে। সিউডোগাউটটা আসবে পরীক্ষায় যে একটা পেশেন্ট, সেই পেশেন্টের বলবে যে জয়েন্টে ব্যথা আছে, এটা তো থাকবে, প্লাস ওই পেশেন্টদের হিমোক্রোমাটোসিসের মতো করে ফিচার দিয়ে যাবে যে স্কিন ট্যান্ড আছে, বা ওই পেশেন্টের হচ্ছে এরকম বলে দিতে পারে যে তার হাইপার প্যারাথাইরয়েডিজমের মতো ফিচার আছে বা হাইপোথাইরয়েডিজম আছে। এখানে মনে রাখতে হবে যে প্যারাথাইরয়েডিজমটা হাইপার আর থাইরয়েডটা হাইপো, প্লাস এই পেশেন্ট অ্যাক্রোমেগালি থাকতে পারে। এরকমের একটা পেশেন্টের যদি নি পেইন, মোস্ট কমনলি সিডোগার যেহেতু নিকেই ইনভলভ করে, নি পেইন থেকে থাকে, তাহলে ডায়াগনোসিস হবে সিডোগার। ট্রিটমেন্ট সেম, ট্রিটমেন্ট আমাদের ফার্স্ট লাইন হচ্ছে এনএসএইড যদি দেওয়া না যায় সেক্ষেত্রে আমরা কী করবো, কোলচিসেন। আর যদি ইনভেস্টিগেশন জানতে চায়, যেরকমের একটা কন্ডিশন দিয়ে বলে দিবে যে আমাদের পরবর্তী পদক্ষেপটা কি, আমাদের নেক্সট লাইন ম্যানেজমেন্টটা কী হবে, সেই ক্ষেত্রে যে কোনো ক্রিস্টাল আর্থাইটিস বা যে কোনো আর্থাইটিসের ক্ষেত্রে এরকমের আমাদের জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন, সেপটিক আর্থাইটিস বলি বা হচ্ছে এরকমের একটা ইউনিল্যাটারাল নি পেইনে আমাদের প্রথমে যেটা করা উচিত, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করা উচিত। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশনে গাউটে আমরা কোন ক্রিস্টালটা পাবো, মনোসোডিয়াম ইউরেট, মনোহাইড্রেট, এই ক্রিস্টালটা পাবো। আর সিউডো গাউটে পাবো সিপিপিডি। এইটা গাউটের যেই শেপটা হবে ক্রিস্টালে, সেটা লং নিডেল শেপ, নেগেটিভলি বাইরেফ্রেঞ্জেন্ট। সিউডো গাউটে হবে স্মল রম্বয়েড শেপ বাট পজিটিভলি বাইরেফ্রেঞ্জেন্ট। এই জিনিসটা মনে রাখতে হবে। তো গাউট, সিউডো গাউট থেকে মোটামুটি এগুলাই, যে গাউটে জানতে চাইবে যে ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট বা গ্রেড টোতে ব্যথা, অথবা একটা টোফয়ের ছবি দিয়ে দেবে। আর সিউডো গাউটের ক্ষেত্রে হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, উইলসন বা হেমোক্রোমাটোসিসের একটা পেশেন্টের নি পেইন হচ্ছে, এই একটা কন্ডিশন দিয়ে দিবে। এবং এই ক্ষেত্রে আমরা প্রথমেই কী করতে হবে, জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেশন করতে হবে। জয়েন্ট ফ্লুইড দুইটা আমরা কীভাবে আলাদা করব, লং নিডল শেপ, স্ট্রংলি পজিটিভ, এটা হবে আমাদের গাউট। আর উইকলি পজিটিভ রম্বয়েড শেপ আর সিপিপিডি যে ক্রিস্টালটা পাবো, এটা হবে আমাদের সিউডো গাউট। ট্রিটমেন্ট দুইটার ক্ষেত্রে সেম। এখন আমরা পড়ব সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিসটা কি, যখন একটা সিঙ্গেল জয়েন্ট টেন্ডারনেসের কথা বলবে, জয়েন্টটা সোয়েল থাকবে, ওয়ার্ম থাকবে, এরকমের একটা কন্ডিশন আমাদের প্রথম যে ডিডিটা মাথায় আনতে হবে সেটা হবে সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিস মোস্ট কমনলি হয় স্টাফাইলোককাস অরিয়াস দিয়ে, এছাড়া নেইসেরিয়া গনোরিয়া, আদার অন্যান্য অর্গানিজম দিয়ে হতে পারে। তো সেপটিক আর্থ্রাইটিসে জয়েন্ট ফ্লুইডটা আমরা অ্যাসপিরেশন করলে হোয়াইট সেল কাউন্টটা জয়েন্ট ফ্লুইডে 50,000-এর বেশি হবে, প্লাস ফ্লুইডটা দেখতে হবে টার্বিড ইয়েলো। এগুলো পেলে ডায়াগনোসিস হবে সেপটিক আর্থ্রাইটিস।
যেহেতু সেপটিক আর্থ্রাইটিস স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে মোস্ট কমনলি হয়, যদি অন্য কোনো ক্লু দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট যাইতে হবে ফ্লুক্লোক্সাসিলিন। কিন্তু নর্মালি এমআরসিবি পরীক্ষায় বলে দিবে যে একটা পেশেন্টের সেক্সুয়াল এক্সপোজারের হিস্ট্রি আছে এমন, অথবা এটাও বললো না, বলবে যে একটা পেশেন্টের জাস্ট জয়েন্ট রাইট নিতে পেইন আছে, সোয়েলিং আছে, টেন্ডারনেস আছে, জয়েন্টটা ওয়ার্ম আছে বা হট হয়ে গেছে। তো এই পেশেন্টটার পুরো বডিতে ডিসেমিনেটেড র্যাশ আছে, বডিতে বিভিন্ন জায়গায় র্যাশ আছে, সো বাট পাম আর সোলকে ইনভলভ করে নাই। এই রকমের যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা কি হবে, ডিসেমিনেটেড নেইসেরিয়া গনোরিয়া দেওয়া হয়। ডিসেমিনেটেড নেইসেরিয়া গনোরিয়া দিয়ে হলে সেপটিক আর্থ্রাইটিসের পাশাপাশি স্কিন ইনভলভমেন্ট থাকে এক্সক্লুডিং পাম অ্যান্ড সোল। সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কী হবে, ডিসেমিনেটেড গনোকক্কাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে আইভি সেপ্ট্রায়াক্সন 7 দিন ধরে দিতে হবে, 1 গ্রাম অনস ডেইলি ডোজে 7 দিন দিতে হবে। এই ট্রিটমেন্টটা অনেক ইম্পর্ট্যান্ট। তাহলে সেপটিক আর্থ্রাইটিস মোস্ট কমন কোনটা, স্টাফ অরিয়াস। জয়েন্ট ফ্লুইড আমরা 50,000-এর বেশি হোয়াইট ফ্লেল কাউন্টটা পাবো। এবং আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, যদি আমাদের স্কিন ইনভলভমেন্ট থাকে, র্যাশ ট্যাশ ডেভেলপ করে থাকে, সেক্ষেত্রে নেইসেরিয়া গনোরিয়া দেওয়া হয়েছে। আর আমরা জানি নেইসেরিয়া গনোরিয়া দেওয়া হলে তার ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টটা পরীক্ষায় জানতে চাই, আইভি সেপ্ট্রায়াক্সন 1 গ্রাম অনস ডেইলি ফর 7 days। এখন আমাদের পরবর্তী টপিকে যাবো। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। একটা পেশেন্টরা বলবে যে ইউরেথ্রাইটিস, কনজাংটিভাইটিস প্লাস আর্থ্রাইটিস আছে, একটা নিউমোনিক আছে, সুন্দর করে যে পেশেন্ট কান্ট সি, কান্ট পি, ক্যান নট বেন্ড দ্য নি, এরকমের একটা কন্ডিশন যে যদি থাকে, যে চোখের সমস্যা আছে, কনজাংটিভাইটিস, ইউরেথ্রাইটিস আছে, বার্নিং সেন্সেশন আছে মিকচুরেশনের সময়, আর হচ্ছে পেশেন্টের আর্থ্রাইটিস আছে, এবং এক্ষেত্রেও বিভিন্ন র্যাশ হইতে পারে যেরকমটা গনোরিয়াতে ছিল। বাট এক্ষেত্রে মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের পাম অ্যান্ড সোলে এই র্যাশটা ইনভলভমেন্ট করে, যেটাকে বলা হয় হচ্ছে পালমোপ্লান্টার পাস্টুলোসিস বা কেরাটোডার্মা ব্লেনোরেজিকা। সো এরকমের যদি একটা কন্ডিশন থাকে, সেটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে বিভিন্ন ধরনের অর্গানিজম দিয়ে হতে পারে, বাট এটা যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা হিস্ট্রি দিয়ে দেয়, যে একটা পেশেন্টের সেক্সুয়াল এক্সপোজারের একটা হিস্ট্রি আছে, সেই পেশেন্টের এরকম রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের মতো ফিচার আছে, সেই ক্ষেত্রে এটা ট্রিটমেন্টটা হবে যে যেহেতু সেক্সুয়ালি ট্রান্সমিটেড রুটে মোস্ট কমনলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস করে থাকে ক্লামাইডিয়া, আর ক্লামাইডিয়ার ক্ষেত্রে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হবে ডক্সিসাইক্লিন। এমনিতে যদি কোনো ক্লু দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে আমরা এনএসএইডটাকে প্রেফার করে থাকি। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা এনএসএইড এটাকে প্রেফার করে থাকি। এখন আমরা হচ্ছে রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। রিল্যাপসিং পলিকন্ড্রাইটিসটা হচ্ছে বডির যত কার্টিলেজিনিয়াস পার্ট আছে, আমাদের রিব কেজে কার্টিলেজিনিয়াস পার্ট আছে, আমাদের নোজে কার্টিলেজিনিয়াস পার্ট আছে, আমাদের কানে পিনাতে কার্টিলেজিনিয়াস পার্ট আছে। তো এগুলোতে অনেক ব্যথা হবে, এমনকি ডিফর্মিটির কথা বলতে পারে, যে স্যাডেল শেপ নোজ। তো এরকমের যত জায়গায় কার্টিলেজ আছে, যেমন আমাদের বোনসের যেই আর্টিকুলার পার্টটা, জয়েন্ট আর্টিকুলার পার্টটা, এইসব জায়গাতে তো কার্টিলেজ থাকে, এইসব জায়গাতেই ব্যথার কথা বলবে। এটা হবে কি, রিল্যাপসিং পলিকন্ড্রাইটিস। রিল্যাপসিং পলিকন্ড্রাইটিসের সব কার্টিলেজের জায়গাতে ইনফ্লামেশন হবে, ফিভার, পেইন থাকবে, ওয়েট লসের হিস্ট্রি থাকবে। আমাদের ট্রিটমেন্টটা কি হবে, ট্রিটমেন্টটা হবে এনএসএ। এখন আমরা আসছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা পরীক্ষায় খুব আসে। এটার ফিমেল প্রিডমিনেন্স থাকবে, সিমেট্রিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, এবং এটা ইনফ্লামেটরি টাইপের একটা পেইন থাকবে। ডায়াগনোসিস কি হবে, যদি আনলেস আদারওয়াইজ অন্য কিছু প্রুভেন না হয়, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস। প্লাস রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আরও কিছু পয়েন্ট বলে দিবে, যেমন রিউমাটয়েড ফ্যাক্টর, হ্যাঁ, এটা পজিটিভ দিয়ে দিতে পারে, প্লাস HLA-DR4টা পজিটিভ দিয়ে দিতে পারে, প্লাস যেটা মোস্ট স্পেসিফিক ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেটা হচ্ছে অ্যান্টি-সিসিপিটা রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা পেশেন্টের ডেভেলপ করার 10 বছর আগে থেকেই পজিটিভ পাওয়া যায়। সো মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে অ্যান্টি-সিসিপি। যদি এগুলো দিয়ে থাকে, তাহলে তো 100% শিওর যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে এটা কেন হয়, এটা হয় কি, ম্যাক্রোফেজটা অ্যাবনর্মালি অ্যাক্টিভেটেড হতে থাকে, যেই কারণে ম্যাক্রোফেজ থেকে TNF, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, এটা হচ্ছে বেশি রিলিজ হয়। তো এটাই হচ্ছে প্যাথোফিজিওলজি। এই জন্য আমরা ট্রিটমেন্ট হিসেবে একটা স্টেজে গিয়ে TNF ইনহিবিটরটাকে প্রেফার করে থাকি। তো এখান থেকে জানতে চাইবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস, যে সিমেট্রিক্যাল, আবার বলতেছি সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন
ইনফ্ল্যামেটরি টাইপের একটা পেন, ফিমেল প্রিডমিনেন্স থাকবে। তো ডায়াগনোসিস হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। জানতে চাইবে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা কি। আমাদের মেইন যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশন অফ ডিমার্ড সাধারণত মেথোট্রেক্সেট অথবা হচ্ছে বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে 2টা ডিমার্ডের কথা প্লাস শর্ট টার্মের গ্লুকোকর্টিকয়েড। 2টা ডিমার্ডের মধ্যে একটা মেথোট্রেক্সেট হতেই হবে এবং অন্য যে কোনো একটা ডিমার্ডের মধ্যে থেকে একটা সাথে শর্ট টার্ম গ্লুকোকর্টিকয়েড দিতে হবে। এটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের আরেকটা জিনিস জানতে চাই যে এক্সরেতে কী পাবো। রিউমাটয়েড আর্থ্রাইটিসের এক্সরে চেঞ্জ কী পাবো? রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্সরে চেঞ্জ পাবো পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস আর পেরি আর্টিকুলার ডিক্যালসিফিকেশন। এই জিনিসটা পরীক্ষা হচ্ছে দিয়ে দেয় যে একটা পেশেন্টের সিমেট্রিক্যাল জয়েন্ট পেইন আছে, জয়েন্ট ইনভলভমেন্ট আছে, এমন একটা পেশেন্টের এক্সরে করলো, সেই এক্সরেতে আসছে পেরি আর্টিকুলার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস। তার ক্ষেত্রে ডায়াগনোসিসটা কী হবে? ডায়াগনোসিসটা হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর ট্রিটমেন্টটা তো আমরা বলেই দিলাম। এখন রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে ড্রাগ টিএনএফ ইনহিবিটর কী কী আছে, ইটানেরসেপ্ট আছে, অ্যাডালিমাব, গোলিমাব, সার্টোলিজিমাব, দেওয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন দেওয়ার আগে পেশেন্টের কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে কি না সেটা আমাদের দেখে নিতে হবে। লেটেন্ট টিবি, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট আছে যে লেটেন্ট টিবিটাকে সে রিঅ্যাক্টিভেশন করে। সো সেই ক্ষেত্রে আমাদের লেটেন্ট টিবি আছে কিনা সেটা পরীক্ষা করে নিতে হবে। মন্টু টেস্ট বা হচ্ছে ইগ্রা করে আমরা দেখতে পারি। এবং কোনো পেশেন্টের যদি ডিমাইলিনেটিং ডিজিজ যেমন মাল্টিপল স্ক্লেরোসিস থেকে থাকে তাহলে আমরা টিএনএফ ইনহিবিটরটা আমরা প্রেসক্রাইব করব না। ওকে, তো লেটেন্ট টিবি যদি আমরা পেয়ে যাই যে একটা পেশেন্টের ডিমার দেওয়ার আগে টিএনএফ ইনহিবিটর দেওয়ার আগে আমরা একটা রুটিন এক্সামিনেশন হিসেবে চেস্ট এক্সরে করলাম, সেখানে আমরা প্রবলেম পেলাম, তারপরে সেই মন্টু টেস্ট বা ইগ্রা করে আমরা পাইলাম যে তার লেটেন্ট টিবি আছে। এরকম লেটেন্ট টিবি থাকলে তো আমরা টিএনএফ ইনহিবিটর দিতে পারবো না। আমাদের প্রথমে তাহলে কী করতে হবে? লেটেন্ট টিবিটার ট্রিটমেন্ট করতে হবে। লেটেন্ট টিবিটার ট্রিটমেন্ট আমরা কীভাবে করব? আমরা হয়তো বা তাকে আইসোনাইজেট আর রিফাম্পিসিন এই দুইটা ডুয়াল থেরাপিটা চালালে 3 মাস দিতে হবে। আর যদি আমরা শুধুমাত্র আইসোনাইজেট চালাই তাহলে আমাদের এটা দিতে হবে 6 মাস। এখন আরেকটা জিনিস পরীক্ষায় জানতে চাই যে এমন একটা পেশেন্ট, রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা পেশেন্ট যে টিএনএফ ইনহিবিটর পাচ্ছে, তার কোনো একটা মেজর সার্জারি আছে সামনে, তো সেই ক্ষেত্রে কতদিন আগে এটা অফ করতে হবে? ড্রাগটা অফ করতে হবে 2 থেকে 4 সপ্তাহ আগে। ড্রাগের মেকানিজম অ্যাকশনগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন সময় পরীক্ষায় আসে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের কমপ্লিকেশনের মধ্যে থেকে মোস্ট কমন কার্ডিয়াক কজ হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। তো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যদি বলে যে হঠাৎ করে মারা গেছে, তো এটা ডিডি হচ্ছে তার ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে থাকতে পারে। এখন আমরা পড়ব ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোমে কী হয়? একটা নিউমোনিক আমরা খুবই একটা পপুলার নিউমোনিক আছে ফেল্টিস সিনড্রোমের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্যান্টাতে এসে স্প্লিনোমেগালি, এতে অ্যানিমিয়া, এনে নিউট্রোপেনিয়া, টিতে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, আর এতে হচ্ছে আর্থ্রাইটিস। তো একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টের যদি স্প্লিনোমেগালি থাকে প্লাস অ্যানিমিয়া, নিউট্রোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়াগুলো থাকে, সাথে তো আর্থ্রাইটিস তো থাকবে, যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হবে ফেল্টিস সিনড্রোম। ফেল্টিস সিনড্রোমে HLA DR4টা পজিটিভ থাকে এবং ট্রিটমেন্টটা হবে পালসড কর্টিকোস্টেরয়েড অথবা সাইক্লোফসফামাইড। এখন আমরা মেথোট্রেক্সেটের ব্যাপারে একটু জানবো যে মেথোট্রেক্সেটটা কীভাবে কাজ করে। মেথোট্রেক্সেট হচ্ছে ইনহিবিট করে ডাইহাইড্রোফোলেট রিডাকটেস ইনহিবিটর। তো যেহেতু এটা ডাইহাইড্রোফোলেট রিডাকটেস ইনহিবিটর, তার মানে এটা অ্যানিমিয়া করার চান্স থেকে থাকে, যেহেতু মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া করার চান্স থেকে ফোলিক অ্যাসিডটাকে সে ইনহিবিট করে। এজন্য মেথোট্রেক্সেট আমরা যেদিন দেবো তার সাথে কনকারেন্টলি তার পরের দিন আমরা ফলিনিক অ্যাসিডটাকে প্রেসক্রাইব করব, যাতে হচ্ছে তার মায়েলোসাপ্রেশন হয়ে যেতে না পারে। সো একটা পেশেন্ট যদি মেথোট্রেক্সেট ওভারডোজ করে ফেলে বা অ্যাবিউজ করে ফেলে, সেই ক্ষেত্রে তাকে কি দিতে হবে? ক্যালসিয়াম ফোলিনেট বা ফলিনিক অ্যাসিড। এটা হচ্ছে তার ক্ষেত্রে রেস্কিউ থেরাপি বা ক্যালসিয়াম লিউকোভরিন, এটা প্রেসক্রাইব করতে হবে। পরীক্ষায় আসে এটা। আমরা চলে যাব অ্যাজাথিওপ্রাইন। অ্যাজাথিওপ্রাইনটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অ্যাজাথিওপ্রাইনে যেটা জানতে চাই যে অ্যাজাথিওপ্রাইন কীভাবে মানে দেওয়ার আগে কোন এনজাইমটা চেক করে নিতে হবে থায়োপিউরিন মিথাইল ট্রান্সফারেন্স ডেফিসিয়েন্সি আছে কি না, এটা চেক করে নিতে হবে।
তো জাতীয় প্রাণ যখন খাওয়া হয় তখন টিপিএমটি এই এনজাইমটা 6 মার্ক্যাপটোপিউরিনে কনভার্ট করে, আর এই 6 মার্ক্যাপটোপিউরিনটাকে 6 থায়োইউরিক অ্যাসিডে যেটা এই কনভার্ট করে হচ্ছে জ্যান্থিন অক্সিডেস। সো কোনো পেশেন্ট যদি অ্যাজাথিওপ্রাইনের সাথে অ্যাজাথিওপ্রাইন খাচ্ছে, এমন একটা পেশেন্ট যদি টিপিএমটিটা ডেফিসিয়েন্সি থাকে, আমরা তো অবশ্যই তাকে অ্যাজাথিওপ্রাইনটা প্রেসক্রাইব করবো না, তাহলে অ্যাজাথিওপ্রাইনটা ইনটক্সিকেশন হয়ে থাকবে। এবং কোনো পেশেন্টের যদি টিপিএমটিটা ঠিক থাকে, তাও অ্যাজাথিওপ্রাইন কখন আমরা প্রেসক্রাইব করবো না, যখন ওই পেশেন্ট কনকারেন্টলি বা আগে থেকেই অ্যালোপিউরিনল খাচ্ছে অথবা ফেবুকজেস্টাট খাচ্ছে, কারণ আমরা জানি অ্যালোপিউরিনল বা ফেবুকজেস্টাট দুইটাই জ্যান্থিন অক্সিডেস ইনহিবিটর। আর অ্যাজাথিওপ্রাইন টিপিএমটি দিয়ে যখন 6 মার্ক্যাপটোপিউরিনে কনভার্ট হয়, সেই 6 মার্ক্যাপটোপিউরিন আবার জ্যান্থিন অক্সিডেস থেকে মেটাবোলাইজড বা ক্যাটাবোলাইজড হয়। যেই কারণে যদি এই জ্যান্থিন অক্সিডেসকে ইনহিবিটর আমরা কোনো ড্রাগ নিয়ে থাকি, তাহলে বডিতে 6 মার্ক্যাপটোপিউরিনটা বাড়বে, মাইলোসাপ্রেশন হবে। হাইড্রোক্সিক্লোরোকুইন থেকে একটা জিনিসে মনে রাখবে, এটা ওকুলার প্রবলেম করে থাকে, কেরাটোপ্যাথি, সিলারি বডি ইনভলভমেন্ট, রেটিনোপ্যাথি, এই ধরনের প্রবলেম করে থাকে। তো এই হাইড্রোক্সিক্লোরোকুইন দেওয়ার একটা নিয়ম আছে যে 11 মাস টানা দিব, 11 মাস টানা দেওয়ার পরে আমরা 1 মাস ওয়েট করব, 1 মাস দিব না, তারপরে আবার প্রেসক্রাইব করব। এখন ইন প্রেগনেন্সিতে আমরা কোন কোন ডিমার্ট দিতে পারি, আমাদের একটা নিউমোনিক আছে ক্যাশ, CAHS। তো সাইক্লোস্পোরিন, অ্যাজাথিওপ্রাইন, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এগুলো আমরা প্রেসক্রাইব করতে পারি। শগরেন সিনড্রোমটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিজিজ। শগরেন সিনড্রোমে সব কিছু ড্রাই হয়ে যাবে, যত এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে সব ড্রাই হয়ে যাবে, ড্রাই মিউকোসা, ড্রাই সারফেস, সব কিছু ড্রাই হয়ে যাবে, এবং এটা ফিমেলে বেশি হয়। ফিমেলে 9:1 অনুপাতে হয়ে থাকে, যেখানে যখন আমরা এসিলি পড়বো তখনও দেখবো এসিলিটাও 9:1 অনুপাতেই হয়ে থাকে। তো শগরেন সিনড্রোম থেকে একটা লিম্ফয়েড ম্যালিগন্যান্সিতে টার্ন নেওয়ার চান্স থাকে, সেটা কি নন হজকিন লিম্ফোমা। আর শগরেনে হচ্ছে কোন এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, সেটা হচ্ছে অ্যান্টিরো অ্যান্টিলা। এবং কোনটা সব থেকে বেশি পজিটিভ থাকে, মোস্ট লাইকলি কোন অ্যান্টিবডিটা পজিটিভ থাকে, সেটা হবে সেটা হচ্ছে রিমোটেড ফ্যাক্টর, 100% ক্ষেত্রে পজিটিভ থাকবে, এবং আনাও এই ক্ষেত্রে পজিটিভ থাকে, সাথে লো C4 থাকে। এই লো C4 লো C3 দুইটা কিন্তু এসএলইতে থেকে থাকে। এবং শগরেনের ফিচার হবে কি, সব কিছু শুকায় যাবে, ড্রাই আই, ড্রাই স্কিন, ড্রাই মাউথ। অর্থাৎ একটা ফিমেল পেশেন্ট আসবে যার বলবে যে তার ড্রাই আই, ড্রাই স্কিন, ড্রাই মাউথ, ড্রাই ভ্যাজাইনা আছে, প্লাস তার রেনাউটস ফেনোমেনা আছে, সেন্সরি পলিনিউরোপ্যাথি, এবং তার বলবে যে প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং আছে। তো এই ক্ষেত্রে তাকে ডায়াগনোসিসটা কী হবে, শগরেন। কোন এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অটো অ্যান্টিবডিটা আমরা পাবো, এক্সট্রাক্টেবল নিউক্লিয়ার অ্যান্টিজেন কোনটা পাবো, অ্যান্টিরো অ্যান্টিলা। আর যদি একটা ম্যালিগনেন্সিকে অ্যাসোসিয়েটেড করে দেয় যে তার ম্যালিগনেন্সি হয়েছে, তাহলে আমাদের সবার আগে মাথায় আনতে হবে তার নন হজকিন লিম্ফোমা হয়েছে। এখন আসি সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি। সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি জিনিসটা কি জানিস? সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিসটা হচ্ছে যে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ এমন আর্থ্রাইটিসগুলো সেরোনেগেটিভ আর্থ্রোপ্যাথিসটা কী কী আছে? অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, সোরিয়াটিক আর্থ্রাইটিস, রিটার সিনড্রোম বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস যেটা আমরা পড়ে আসছি, আর এন্টেরো হেপাটিক আর্থ্রাইটিস। আমরা যদি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটা পড়ি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসটা সহ মানে সব সেরোনেগেটিভ আর্থ্রাইটিসটাই HLA-B27 অ্যাসোসিয়েটেড করে থাকে। এটা ইয়ং মেলদের হচ্ছে এটা বেশি হয়। এখানে প্রবলেমটা থাকে কি, এটা ক্রনিক ব্যাক পেইন বলে, যে মর্নিং স্টিফনেস থাকে ইনফ্ল্যামেটরি নেচারে, এবং এই স্টিফনেসটা মর্নিংয়ে 30 মিনিটের বেশি ধরে পারসিস্ট করে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফিচার বলতে তার ল্যাটারাল ফ্লেকশন বা ফরওয়ার্ড বেন্ডিং দুইটাই সিগনিফিকেন্টলি লিমিটেড হয়ে গেছে। তো এটা ডায়াগনোসিস হবে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস। অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের সাথে কিছু কিছু কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে। কী কী সেগুলো বলছে, এ দিয়া অ্যাপিকাল ফাইব্রোসিস, অ্যান্টেরিয়র ইউভাইটিস, অ্যাওর্টিক রিগার্জিটেশন, এভিনোডাল ব্লক, অ্যামাইলয়েডোসিস, এগুলো থাকে। তো এখানে আমরা এক্স রে যদি করে থাকি, মানে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে এএস এর ক্ষেত্রে এমআরআই। আর এক্স রেতে আমরা কী পাবো? এক্স রেতে পাবো আমরা সাবকন্ডাল ইরেশন বা স্ক্লেরোসিস। এটা পরীক্ষায় আসে, এক্স রেতে আমরা এএস এর পেশেন্টের কী পাবো? সাবকন্ডাল স্ক্লেরোসিস বা সাবকন্ডাল ইরেশন বা স্ক্লেরোসিস। আমরা যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়ছিলাম তখন আমরা কি পাইছিলাম, যে পেরি আর্টিকুলার অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া।
গাউটের ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? গাউটের ক্ষেত্রে আমরা পাইছিলাম যে পেরিআর্টিকুলার জয়েন্ট ইরোশন, আর এখানে আমরা পাইছি এএস এর ক্ষেত্রে সাবকন্ডাল ইরোশন আর স্ক্লেরোসিস। আর এটা একদম সিভিয়ার স্টেজে হয়ে গেলে বাম্বু শেপ স্পাইন পাওয়া যায়। সিভিয়ার স্টেজ কীভাবে বুঝবো? এক্সরে করলে, স্পাইনের এক্সরে করলে আমরা বাম্বু শেপ পাবো। ট্রিটমেন্টটা কি? ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এনএসআইড, ফিজিওথেরাপি, এনএসআইড ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আমরা তাকে সুইমিং বা হচ্ছে স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ করতে এনকারেজ করতে পারি। আর যদি পেরিফেরাল ইনভলভমেন্ট থেকে থাকে, পেরিফেরাল জয়েন্ট ইনভলভমেন্ট থেকে থাকে, তাতে আমরা ডিমার্ট ইউজ করব। আর এগুলোতে যদি কিছুতেই কাজ না, তাহলে আমরা অ্যান্টি টিএনএফ থেরাপিটা আমরা ব্যবহার করব। সোরিয়াটিক আর্থ্রাইটিস, কীভাবে আমরা ডায়াগনোসিস করবো? একটা পেশেন্টের আর্থ্রাইটিস থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট কথা তার ডিআইপি ইনভলভ থাকবে, তার নখ নষ্ট হয়ে যাবে। ট্রান্সভার্স রিজিং, ড্যাকটাইলাইটিস, পিটিং ইন দ্য নেক, এগুলো থাকবে। ডায়াগনোসিস কী হবে? সোরিয়াটিক আর্থ্রাইটিসে কোনো এইচএল অ্যাসোসিয়েটেড থাকে, B7, B27 তো থাকেই সবগুলোর সাথে, আর এক্সট্রা করে এইচএল B7 থাকে। তো সোরিয়াটিক আর্থ্রাইটিসের যে ইনভলভমেন্টটা, সেটা সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো, বাট এইখানে ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টটা বেশি ইনভলভ করে। এছাড়া আর্থ্রাইটিস মিউটিলেন্স যদি হয়, যে অনেক দিন ধরে কারো ইনভলভমেন্ট থাকলে হাড়টা মানে ছোট হয়ে যায় সাইজে, প্লাস ফিঙ্গারগুলো টেলিস্কোপিক ফিঙ্গার বা ফিঙ্গার ইন এ কাপ, এই ফরমেশনগুলো ডেভেলপ করে। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট আমাদের হচ্ছে ফার্স্ট লাইন এনএসএইড। এতে কাজ না হলে ডিমার্ট, আর ডিমার্টের ক্ষেত্রে আমরা জানি যে মেথোট্রেক্সেট দিতে হবে। এখন স্টিল ডিজিজ বলবো যে একটা পেশেন্ট, সেই পেশেন্টের যখন জ্বর আসে তখন তার র্যাশ আসে, অথবা বলবে যে পেশেন্টের বারবার র্যাশ আসে, র্যাশ চলে যায়, বা বলবে যে জ্বরের সাথেই তার র্যাশ আসে, র্যাশটা হচ্ছে স্যালমন পিঙ্ক কালারের মতো র্যাশ। তো এরকমের যদি একটা কন্ডিশন বলে দেয়, প্লাস এই পেশেন্টের যদি সিরাম ফেরিটিনিন লেভেলটা অনেক বেশি থাকে, তাহলে এটা ডায়াগনোসিস হবে অ্যাডাল্ট অনসেট স্টিল ডিজিজ বা স্টিল ডিজিজ ইন অ্যাডাল্টস। স্টিল ডিজিজ ইন অ্যাডাল্টসের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে এনএসএইড। রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো ফিচার, অল্প বয়সী ইনভলভমেন্ট, আনা পজিটিভ, এরকমের একটা পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, অর্থাৎ একটা পেশেন্টের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আছে, আনা পজিটিভ আছে, পেশেন্টের বয়স হচ্ছে টিনএজার একটা পেশেন্ট। তো এরকমের একটা পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো সিমেট্রিক্যাল জয়েন্ট ইনভলভমেন্ট আছে, ইনফ্ল্যামেটরি টাইপের ইনভলভমেন্ট আছে। ডায়াগনোসিস কি? জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস।